কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে একটা আবার নতুন ব্লগ শুরু করছি। আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, তাই সকাল সকাল আমি আর ছেলে যাচ্ছি যোগা ক্লাসে। সকাল 5:30টায় যেতে বলেছিল, তো আমরা সবাই 5:30টার মধ্যেই এখানে সবাই হাজির হয়ে গেছি। তো এখানে আজকে এত সবাই হয়ে গেছে, মানে সব ব্যাচগুলো আজকে একসঙ্গে হয়ে গেছে, সেই জন্য জায়গাও হচ্ছে না। তাই আমরা দেখছিলাম যে কে কোথায় বসবে, কে কোথায় একটুখানি জায়গা করে নিতে পারবে। এখানে মোটামুটি সবারই জায়গা হয়ে গেছিল। ওই যে কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, ঠিক সেইভাবেই আমাদের এখানে অনেক জায়গা হয়ে গেছিল। আর তারপর আমরা প্রোটোকল অনুযায়ী যোগা করলাম, তারপর ইন্ডিভিজুয়াল যোগা করতে শুরু করলো। যে যেটা পারবে, যার যেটা শরীর ফ্লেক্সিবল হবে সে সেইটাই করবে বলে এক এক করে সব করতে শুরু করলো। আর এখানে এই ছেলেটা ভীষণই সুন্দর যোগা করে, তাই ও প্রথমে করলো, তারপর পরপর ছোট বড় বয়স্ক সবাই মিলে একসঙ্গে যোগা করছিলাম। আর এই যোগা ক্লাসটা আমাদের বাড়ির একদম কাছেই, ওই মোটামুটি 2-3 মিনিট হাঁটা পথেই আমাদের এখানে যোগা ক্লাসটা হয়। আসলে উনি একজন হোমিওপ্যাথি ডক্টর, আর উনিই যোগা শেখান। ওষুধ যেরকম কাজ করে ঠিক সেরকম যোগাও ভীষণ সুন্দর উনি শেখান। কখনো কোনো জোরপূর্বক কিছু করান না। যে যার যেটা পারে, যেমন ভাবে যার শরীরে যেমন নেবে সেইভাবেই আস্তে আস্তে যোগা শেখান। তো ভীষণই সুন্দর আমরা যোগা শিখি, আর এখানে আসতেও ভীষণ ভালো লাগে। যোগা করলে একটু মানে শরীরটা ভীষণ হালকা হয়ে যায় একদম, মানে সবকিছু কাজের একটা আলাদা এনার্জি হয়। আর এখানে দেখো ওমকে বললো যোগা করতে, তো ও এতটাই লাজুক, কিছুতেই করতে চাইছিল না। আর কোনো মতন এই একটা করেই ও উঠে গেল, কিছুতেই আর একটা করলো না। তারপরে তো পরপর সবাই করতে লাগলো। আর আমিও করেছিলাম, কিন্তু আমি যখন যোগা করছিলাম তখন আর একটাও ভিডিও করেনি ও, তখন শুধু ছবি তুলে গেছে। তো আমি পরে দেখলাম যে ও ভিডিওই বানায়নি। যাই হোক, তোমাদের সাথে সেই ছবিটাই আমি শেয়ার করছি। এই পুচকি পুচকি গুলো এত সুন্দর করছিল, দেখেই কি ভালো লাগছিল। আর আমার ওমটা তো একটু বেশি হেলদি আর ভীষণ লাজুক, সেই জন্য না সবকিছু ও করতে চায় না, ভীষণ অলসতা করে। তবুও চেষ্টা করি যতটা ওকে করা যাবে। আর এই দেখো আমি এইগুলো করেছিলাম। তো এইগুলো করার পর সব শেষে যিনি আমাদের স্যার আছেন ওনার ছেলে ভীষণ ভালো যোগা করে, সে করছিল। এটা হচ্ছে স্যারের ছেলে। আর সব শেষে স্যার বললেন, তো ছেলে যেহেতু পড়াশোনা সেই জন্য এখন অতটা করতে পারে না, কিন্তু তবুও করে ভীষণই ভালো। আর ইনি আমাদের স্যার, যিনি আমাদের যোগা শেখান, ভীষণ ভালো স্যার। তো এখানে যোগা শেখা হয়ে গেলে তারপর আমরা আবার বাড়িতে এলাম। বাড়িতে রান্না বান্নাও করছিলাম, আর একটু মাছের ডিম এনেছিল, সেগুলো ভাজছি। আর এগুলো ভাজার পর না পাখাগুলো এত নোংরা হয়েছে, গুলো ওই যে পরিষ্কার করার জন্য ওকে একটু হেল্প করতে হবে। আমি আগে রান্নাটা করে নিই, তারপর ওকে একটু সাহায্য করব। আসলে পাখাগুলো এত পরিষ্কার করা হয়, তবুও ময়লা যে কোথা থেকে আসে বুঝতে পারি না। এখন তো সব সময় ফ্যানগুলো চলছে গরমের জন্য, আর এত গরমে তো একদম পারা যাচ্ছে না। আর এই যে ব্লেডের সাইডে সাইডে না সে কালো কালো একদম ময়লাগুলো জমে যায়। আর ওগুলো যখন উড়ে উড়ে পড়ে তখন মনে হবে যেন কোনো পোকা এরকম টাইপের কিছু পড়ে আছে, সেই জন্য না পরিষ্কার করতেই হবে। আর খাবার টাবারে পড়ে গেলেও তো মুশকিল, শুয়ে থাকি বসে থাকি। আর ডাইনিং টেবিলের ওখানটাতে তো বীভৎস অবস্থা, ওটা তো সব সময় চলে, কারণ ওখানে সব সময় কেউ না কেউ বসেই থাকে। এই যে ফ্যানগুলো থাকে সেগুলো আমিই করি, কিন্তু আজকে যেহেতু বাড়িতে ছিল, ডাইনিং এর দুটো করলো, সেই জন্য এটাও ও বললো যে আমি করে দিচ্ছি। আর এইগুলো আমি নাগাল পাই, আর ডাইনিং এর গুলো নাগাল পাই না, ওগুলো মই নিয়ে উঠতে হয়, তো ওগুলো ওই করে। আর এখন তো গরমের জন্য তো এই অবস্থা। আবার আবার সেই পুজোর সময় মোটামুটি পরিষ্কার করব। তো পুজো তো আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে। এখন তো এই বর্ষাকাল, ব্যাস বর্ষাকালটা কেটে গেলেই পুজো শুরু হয়ে যাবে। পুজোর সময় তো সমস্ত ঘর বাড়িগুলোই ঝাড়াঝাড়ি করতে হবে। মানে পরিষ্কার তো করাই থাকে, তবু একটু যেগুলো ধুলো টুলো গুলো তো খুব একটা ঝাড়া হয় না, সেই জন্য ধুলোগুলোও পরিষ্কার করতে হবে। তো এখানে দেখো ওর ফ্যানটা পরিষ্কার করা হয়েই গেছে, এবার জোলনাটা দিয়ে একটু মুছে নিলেই হয়ে যাবে। মানে ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেলে ভাবছি একটু পাউরুটি বানাবো। আটার পাউরুটি, ময়দার পাউরুটি তো খাওয়া হয় কেনা, কিন্তু ভাবলাম যে একটু ইস্ট আছে, তাহলে একটু পাউরুটি বানাবো। সেই জন্য আমি ইস্টটাকে ভিজিয়ে রেখে এসেছি, উষ্ণ গরম দুধে একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। গিয়ে খালি আটা নেব,
আর আটার মধ্যে একটু চিনি একটু আর নুন দিয়ে ওই যে ইস্টটাকে ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে মাখবো, তারপর কিছুক্ষণ রেখে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওটা পাউরুটি বানাতে দিয়ে দেবো। এখানে তো পাকা পরিষ্কার হয়ে গেছে। এইবারে এই দেখো এই ইস্টটা দিয়ে দিলাম, এরপর এটাকে মেখে নিই, হালকা কুসুম গরম জল দেবো। এটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো এখন। এটা মাখা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা ফুলে গেছে। এটাকে আবার সামান্য হাত দিয়ে আলতো করে মেখে নিয়ে এইবারে পাউরুটিটা বসিয়ে দেবো। একটা কড়াইয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এর উপর একটু তেল ব্রাশ করে এটাকে চাপা দিয়ে দিলেই, একটু কমিয়ে যেমন কেক তৈরি করি ঠিক সেরকম টাইপের এটাকে চাপা দিয়ে রেখে দিলেই দেখি কেমন হয়। আমি কোনোদিন এর আগে করিনি পাউরুটি, এই প্রথমবার পাউরুটিটা ট্রাই করছি। তো দেখি আমি করতে পারছি কিনা, জানি না কতটা কি হবে, আমার কোনো আইডিয়া নেই। এটা না হলে আবার একবার ট্রাই করব। যখন আমি কেক বানাতাম তখনও এই সেম জিনিস, কত কেক যে পুড়িয়ে ফেলেছি তার কোনো শেষ নেই। জানি না এটা কি হবে, তো দেখা যাক এটা কি হয়। তো চলো এটা ঢাকা দিয়ে দিলাম। আর এই যে মাছের ডিম ভাজছিলাম তোমরা দেখছিলে না, এই মাছের ডিমটা না মানে এত গন্ধ করছে। বাজার থেকে কিনে নিয়ে এসছে, কিন্তু ওরা বলেছে ভালো হবে নিয়ে যাও। সেই জন্য আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওকে বললাম যে তুমি একটু খেয়ে দেখো, আমি কয়েকটা বড়া ভেজেছি, তোমার ভালো লাগছে কিনা, তাহলে তুমি বাকিটা নিয়ে গিয়ে রান্না করে খেতে পারো। তো ও বললো যে হ্যাঁ ভালোই লাগছে, আমি রান্না করে খাবো, তুমি রাখো। তো ও নিয়ে গিয়ে না বললো খেতে পারলাম না বৌমনি, কেমন একটা গন্ধ করছিল, ও ফেলে দিয়েছে। আমিও কতগুলো বড়া ভেজলাম, সেগুলোও আমাকে ফেলে দিতে হলো। আর এখানে মায়ের নখ কাটতে বসে গেছি খাওয়া দাওয়ার পরে। মায়ের নখ কাটাগুলো আমাকেই করতে হয়, মানে কি বিয়ের পর থেকে ও আগে মায়ের ছেলে কাটতো, আর আমি তারপরে বললাম যে তোমাকে আর কাটতে হবে না, আমি কেটে দেবো মায়ের নখ। তো যখনই মায়ের নখ বড় হয় তখন আমিই কেটে দিই। নেল পালিশ পরানো, নখ কাটা, তারপরে চুল যদি বড় হয়ে যায় চুল কাটা। বাড়ির মোটামুটি সবারই নখ কাটা আমারই কাজ। আমার বেশ ভালোও লাগে, বসে বসে নখ কাটি, একটু গল্পও হয়ে যায়। আর এমনি সময় তো আলাদা করে খুব একটা বসা হয় না, মা নিজের কাজ করতে থাকে আমিও কাজ করতে থাকি। নখ কাটা চুল কাটা এইসব যখন করি তখন একসঙ্গে বসে বসে গল্প করি, নখ কাটি, নেল পালিশ পরাই, এসবগুলো করতে থাকি। আর মায়ের আবার অন্য কারোর কাছে নখ কাটা পছন্দও হবে না, যদি আমি কখনো না থাকি বলবে তুমি কেটে দিয়ে তারপরে যাও। তারপর যদি মা কোথাও যায় বলবে আমার নখগুলো কেটে দাও, আবার কবে কাটবো তা আমি জানি না। তো এখানে দেখো নখ কাটা হয়ে গেছে। আর এখানে এই যে পাউরুটিটার কি অবস্থা, খুব একটা ভালো হয়নি জানো। দেখো না ভেতরটা একদম পুড়ে গেছে, কি অবস্থা, মনটা বেশ খারাপ হয়ে গেল। তো যাই হোক কি আর করা যাবে, আবার ট্রাই করব। তো এখন না বিকেল বেলা বেরিয়েছি একটু ইয়েতে যাব, শেওড়াফুলি যাব। তো রাস্তার আকাশটা এত সুন্দর লাগছে, ভিডিও না করলে আর পারলাম না। আর এত সুন্দর আকাশ দেখে তো মানে কি বলবো, মনটা খারাপ ছিল পাউরুটিটা পুড়ে গেছে বলে। আর আমার এখানে না এসে মনটা একদম ভালো হয়ে গেল, এত সুন্দর আকাশ। আর এই রাস্তাটা ওই যে বলেছিলাম না যে মিলিটারিদের রাস্তা, আর এই পাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই পাশে এই সমস্ত স্কুলগুলো আছে, মিলিটারি ক্যাম্প আছে, সেই জন্য এই রাস্তাগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। একটুও নোংরা যদি করতে থাকে তাহলেই খুব মুশকিল। আর এখানে একদম মানে ভিড় ভাট্টা নেই, একদম সুন্দর রাস্তা। আর এই রাস্তা দিয়েই মঙ্গল পান্ডে পার্ক যাওয়া যায়। আমি আজ পর্যন্ত কোনোদিন ওই যে মন্ডল পান্ডে পার্ক যাওয়া হয়নি। তো যাবো ভেবেছি, একবার ইচ্ছা আছে, কিন্তু কোনোদিন এতদিন এসেছি যাওয়া হয়নি। আর এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে, আর গঙ্গায় এসে তো কি বলবো, এত ভালো লাগছে মনে হচ্ছে যেন এইখানেই থেকে যায়, কিন্তু এখানে তো থাকা যাবে না। আর এইদিকে এখন নতুন একটা কাউন্টার করেছে, আর এখানে লঞ্চের ভাড়া এখন 7 টাকা করে দিয়েছে, কিছুদিন আগেও 6 টাকা ছিল, কিন্তু এখন আবার 7 টাকা করে দিয়েছে। তো লঞ্চ তো এখনই একটা ছেড়ে দিল, আর আবার লঞ্চ আসবে, তারপর চেপে ওই পাড়ে যাব। ওই যে লঞ্চটা ছেড়ে দিচ্ছে, আর এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। কি ভালো লাগছিল, চোখ মন প্রাণ একদম জুড়িয়ে গেল, বিকেলটা এত সুন্দর হবে আমি আজকে ভাবিনি। তো এখানে চলো সামনে এগিয়ে যাই, সামনে এগিয়ে গিয়ে দেখাই তোমাদের ঘাটটা। এখন তো জোয়ার চলছে না, ভাটা চলছে, আর জোয়ারের সময় কিন্তু ভীষণ ভয় লাগে, এত ঢেউ দেয় যে মনে হবে যেন নৌকাটা পুরো দুলছে। আর ওই যে ওই নৌকাটা চলে গেল, আবার
ওই নৌকাটা ওই পাড়ে গিয়ে দাঁড়াবে আর একটা নৌকা এই পাশে আসবে। আগে তো সেই ছোট ছোট ভটভটি নৌকাগুলো ছিল, এখন তো বড় বড় লঞ্চ করে দিয়েছে। এগুলো চাপলে অতটা দোলে না, কিন্তু ওই ছোট ছোট নৌকাগুলো ভীষণ দুলতো। এই যে এই ঘাটটা কি সুন্দর লাগছে না, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ঠান্ডা হাওয়া এত গরমের মধ্যে। এই যে দেখো আর একটা লঞ্চ চলে এসছে, এইটাতেই উঠবো। আর এটা এখন এসে এখানে ধাক্কা মারবে আর এখানটা ধুলে যাবে, বেশ ভালো লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইরকম নদীর মধ্যে নৌকা পারাপার করতে। কিন্তু এটাতে একটুখানি আবার অনেক জায়গায় আছে যেখানে অনেকক্ষণ ধরে লঞ্চে চাপা যায়। লঞ্চটাকে কি সুন্দর দেখতে লাগছে তাই না, মনে হচ্ছে কত বড় জাহাজ। আর এখানে বসার খুব সুন্দর সিটও করেছে, একদম খুব আরামের মধ্যে যাতায়াত করা যায়। একটুখানি যেমন ফেসিলিটি থাকবে সেরকম তো একটু ভাড়াটা বাড়াতেই হবে বলো। আর এর জন্য কত সবার রুজি রোজগার, কত সবাই কাজ করে এখানে। তো এটাও একটা ব্যাপার। আমি বলছিলাম একদিন যে এখানটাতে যদি ব্রিজ করে দেওয়া হয় তাহলে মানুষকে, তারপরে কিন্তু ভাবলাম যে না, এখানে তো অনেক মানুষের রোজগারও জড়িয়ে আছে তাই না, ব্রিজ করে দিলে এক টাইমেই সব শেষ হয়ে যাবে। অনেক টাকা খরচা হবে ঠিকই, কিন্তু এই যে মানে প্রতিদিনের যে একটা রোজগার মানুষের, সেই রোজগারটা তো বন্ধ হয়ে যাবে। তো এইটাই, যাই হোক সবকিছুরই ব্যবস্থা ভালো খারাপ সব রকমই আছে। এই দেখো এখানে এই যে সবাই নামবে তারপর উঠবো, কেননা নৌকা তো, আর এইগুলো তো সব ভাসমান অবস্থাতেই আছে, একটু মানে রিস্ক হয়ে যায় একটু তাড়াহুড়ো করতে গেলে, তাই ধীরে সুস্থে যাওয়াই ভালো। এই যে এখানে প্রচুর সিট করে দিয়েছে, সবাই বসে বসে যাও, বেশ ভালো লাগছিল। আর আমারও এই আকাশটা দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছি, তোমাদেরকে তাই বারবার বলছি। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, এখনকার মতো টাটা।